প্রাচীন ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক সম্রাট অশোককে নিয়ে আজকের এই আলোচনা। চলুন তার ঐতিহাসিক চরিত্রটিকে একটু কাছ থেকে দেখা যাক। অশোকের কিংবদন্তিতুল্য মর্যাদা দিয়েই শুরু করা যাক। কি বলেন? ঐতিহাসিকরা তো তাকে প্রায়শই কনস্ট্যান্টাইন, শার্লামেন বা সোলোমনের মতো বড় বড় শাসকদের সাথে তুলনা করেন। মানে তিনি শুধু একজন সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন একটা আদর্শ। সবার কাছে যে গল্পটা পরিচিত সেটা তো এমনই, তাই না? যে একসময় তিনি ছিলেন ভীষণ ক্ষমতালোভী আর যুদ্ধবাজ এক রাজা, কিন্তু তারপর এমন কিছু একটা ঘটল যা তাকে একেবারে বদলে দিল। হ্যাঁ, এই সেই বিখ্যাত গল্প। প্রথমে কলিঙ্গে সেই রক্তক্ষয়ী যুদ্ধ যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, আর তারপরই আসে সেই গভীর অনুশোচনা আর নীতির এক আমূল পরিবর্তন। যুদ্ধের পথ ছেড়ে ধর্মের পথে হাঁটা, এভাবেই তো তিনি ইতিহাসে এক নতুন পরিচয় পরিচিত হলেন। কিন্তু এখানেই ইতিহাসের আসল মজাটা। কি হবে যদি আমরা বলি যে এই জনপ্রিয় গল্পটা হয়তো পুরো ছবিটা আমাদের সামনে তুলে ধরে না? চলুন এই ঐতিহাসিক ধাঁধার একটু গভীরে ঢোকা যাক। দেখুন, এই ধাঁধাটা সমাধান করতে গেলে ঐতিহাসিকদেরকে দুটো একেবারে ভিন্ন ধরনের সূত্রের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। একদিকে আছে অশোকের নিজের হাতে খোদাই করা শিলালিপি, মানে তার নিজের কথা, আর অন্যদিকে আছে বৌদ্ধ সাহিত্য, যা তাকে প্রায় দেবতার আসনে বসিয়ে দিয়েছে। তো আসল সত্যিটা কোথায় লুকিয়ে আছে? তাহলে সবার আগে দেখা যাক অশোক তার নিজের শিলালিপিতে তার প্রকাশ্য প্রশাসনিক নীতি নিয়ে ঠিক কি বলেছেন। অশোকের এই ধর্ম কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ ছিল না। এটা ছিল একটা ইউনিভার্সাল কোড অফ কন্ডাক্ট, যা তার বিশাল আর বৈচিত্র্যময় সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধার জন্য তৈরি করা হয়েছিল। এটাকে বলা যেতে পারে একটা ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার মূল হাতিয়ার। এই ধর্মের মূল ভিত্তিগুলো দেখুন, কতটা সার্বজনীন। গুরুজনদের শ্রদ্ধা করা, সব ধর্মের প্রতি সহনশীল থাকা, দান করা আর জনকল্যাণ। এর আসল উদ্দেশ্যই ছিল সামাজিক সম্প্রীতি বজায় রাখা। আর যেটা আরও বেশি ইন্টারেস্টিং তা হল অশোক তার প্রকাশ্য ঘোষণায় বৌদ্ধ ধর্মের মূল বিষয়গুলো, যেমন 4 নোবেল ট্রুথস বা অষ্টাঙ্গিক মার্গ কিংবা নির্বাণ, এসবের কোনো উল্লেখই করেননি। পরিবর্তে তিনি ভালো কাজের পুরস্কার হিসেবে স্বর্গ পাওয়ার কথা বলেছেন। এর মানে হল তার পাবলিক মেসেজটা ইচ্ছে করেই সার্বজনীন রাখা হয়েছিল। বেশ, এটা তো গেল মুদ্রার এক পিঠ। তার প্রকাশ্য নীতি তো আমরা দেখলাম। এবার চলুন তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে কথা বলা যাক। ঐতিহাসিক সূত্রগুলো কিন্তু এই ব্যাপারে একদম একমত। তার প্রকাশ্য নীতি যাই হোক না কেন, ব্যক্তিগত জীবনে অশোক ছিলেন একজন একনিষ্ঠ বৌদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। আর তার ব্যক্তিগত কাজগুলোই এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি শুধু একজন অনুসারীই ছিলেন না, বরং বৌদ্ধ ধর্মের একজন সক্রিয় পৃষ্ঠপোষকও ছিলেন। ভাবুন একবার, তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করা, সংঘে বিভেদ রুখতে কঠোর আইন জারি করা, এমনকি নিজের ছেলেমেয়েকে ধর্মপ্রচারের জন্য বিদেশে পাঠানো, এগুলো সবই তো তার গভীর ব্যক্তিগত বিশ্বাসের দিকেই ইঙ্গিত করে। তাহলে আমরা দুটো আলাদা ছবি পাচ্ছি, তাই না? একজন ধর্মনিরপেক্ষ প্রশাসক আর একজন ধর্মপ্রাণ বৌদ্ধ। এই যে একটা আপাত বিরোধাভাস, এর সমাধানটা কি? আসলে অশোক তার ব্যক্তিগত বিশ্বাস আর প্রকাশ্য দায়িত্বের মধ্যে একটা স্পষ্ট দেয়াল তুলেছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন বৌদ্ধ, কিন্তু সম্রাট হিসেবে তিনি ছিলেন গোটা সাম্রাজ্যের রক্ষক। তিনি ব্যক্তিগতভাবে সংঘকে সমর্থন করতেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এমন একটা নীতি প্রচার করতেন যা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তার মানে ধর্ম শুধু সাধারণ ধার্মিকতা ছিল না, এটা ছিল একটা অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক কৌশল। অশোক ঠিকই বুঝতে পেরেছিলেন যে একটা বহু সাংস্কৃতিক সাম্রাজ্যকে একসাথে রাখতে গেলে একটা সার্বজনীন নৈতিক কোডের প্রয়োজন, কোনো নির্দিষ্ট ধর্ম চাপিয়ে দিলে চলবে না। অশোকের এই দ্বৈত পরিচয়ের সবচেয়ে বড় ভৌত প্রমাণ কোনটা? চলুন এবার একটু সাঁচি স্তূপের দিকে তাকানো যাক। সাঁচি কিন্তু ব্রিলিয়েন্টলি পুরো বিষয়টা তুলে ধরে। এর শুরুটা হয়েছিল তার ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ হিসেবে, বুদ্ধের দেহাবশেষের ওপর বানানো একটা স্তূপ, কিন্তু সেখানেই তিনি একটা স্তম্ভ স্থাপন করেন, যা ছিল তার সাম্রাজ্যের আইনের প্রতীক। আর মজার ব্যাপার হল, পরবর্তীকালে এই জায়গাটাই তার রাজনৈতিক কিংবদন্তি তৈরির মঞ্চ হয়ে ওঠে।
শেষ পর্যন্ত অশোক খুব দক্ষতার সাথে তার ব্যক্তিগত বিশ্বাস আর সাম্রাজ্যের বাস্তব প্রয়োজনের মধ্যে একটা ভারসাম্য রেখেছিলেন। তিনি ধর্মকে ব্যবহার করেছিলেন শাসন করার জন্য, কিন্তু তার হৃদয় ছিল বৌদ্ধ ধর্মে নিবেদিত। আর এটাই আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা আজও খুব প্রাসঙ্গিক। অশোকের এই দ্বিধা আমাদের ভাবতে বাধ্য করে, একজন নেতার ব্যক্তিগত জীবন আর তার সার্বজনিক দায়িত্বের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত।